গল্পের নাম চিরকুটের শব্দ, পর্ব সংখ্যা ৫, লেখা মেহেদী হাসান রিয়াদ। অতি জিনিসটা বলতে ভয়ঙ্কর হয়, হয়তো অর্ণবের ক্ষেত্রেও তাই। হয়তো হুট করে আজ তার এত ভালোবাসার পেছনেও কোনো কারণ আছে, তবে তা জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই অর্থে। তার মন জুড়ে আর একটাই কথা বলছে, যে কতদিন পর অর্ণব আমার সাথে স্বাভাবিক আচরণ করছে। মায়া থেকেই তো ভালোবাসার জন্ম, হোক না শুরু একটু একটু করে। অর্ণবের সাথে বের হলো সে। আজ খুব খুশি। অর্ণব ড্রাইভিং করছে আর পাশে বসে আছে সে। চুলগুলো হালকা উঠছে তার। তবে এই সন্ধ্যার পর অর্ণব তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তার অজানা। তবে স্বামীর সাথে জাহান্নামে যেতে রাজি সে। এরপর এক একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামলো। অর্থে বাইরের দিকে তাকিয়ে দেখে বাড়িটা খুব ঝকঝকপূর্ণভাবে সাজানো। ভিতরে অনেক মানুষের কোলাহল শোনা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে বা পার্টি। এত কিছুর মাঝে অর্ণব তাকে স্ত্রীর পরিচয়ে এখানে নিয়ে আসবে তা ভাবতে অবাক হচ্ছে অর্থে। গেটের সামনে আসতে দুটো ছেলে এসে রিসিভ করলো তাদের। ভিতরে ঢুকে চারিদিকে তাকাচ্ছে সে। কত বড় আয়োজন! এর আগে কখনো এমনটা দেখেনি অর্থি। কারণ এরকম কোনো অনুষ্ঠান তাকে কখনো নিয়ে যায়নি তার বাবা মা। মান সম্মানের ভয়ে অর্থিকে ঘরে রেখে যেতে সবাই। প্রথম প্রথম খুব কান্না পেলেও পরে সব মেনে নিতে শিখে যায় অর্থি। আজ ও সব মনে পড়তেই চোখে জল আসছে তার। তার ফ্যামিলি তাকে কোথাও নিয়ে যেতে লজ্জা পেত, কিন্তু অর্ণব লজ্জা পাচ্ছে না। ঠিকই তার স্ত্রীর পরিচয় নিয়ে এলো। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও নয়। সত্যি ভালোবাসা তৈরি হতে সময় লাগে। আজ নাকি অর্ণবের অফিসের কোনো কর্মকর্তার ফার্স্ট বিবাহবার্ষিক, তাই এই পার্টির আয়োজন। অনেকে এসে অর্ণবের সাথে হাত মিলিয়ে মত বিনিময় করছে। চারপাশে চোখ বুলাতে চারপাশের মানুষগুলো দেখে রাগ হলো অর্থির। তাকে দেখে অনেকে হাসাহাসি করছে, কারণটা হয়তো তার ড্রেস আপ। পার্টিতে সব মেয়েরা এসেছে ছোট ছোট কাপড় পরে, যেখানে তাদের শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। আর এদের মাঝে অর্থী একমাত্র ব্যক্তি যে এসেছে বোরকা হিজাব পরে, হাতেও কালো রঙের মোজা পরা। এসব পরে পার্টিতে আসায় অনেকেই তার দিকে চেয়ে হাসাহাসি করছে। বিষয়টা খুব খারাপ লাগছে তার। অর্ণবের পাশে পাশে হাঁটছে সে চুপচাপ। কয়েকজন তার সাথে কথা বলতে চাইলে অর্ণব তা মানিয়ে নিচ্ছে যে অর্থের ঠান্ডা লেগেছিল, তাই গলা ব্যথা। আবার কেউ কেউ অর্থের সাথে হাত মেলাতে আসলেও অর্থে সরে অর্ণবের পিছনে গিয়ে দাঁড়াচ্ছে। কারণ পরপুরুষের সংস্পর্শে আসা ঠিক না এইভাবে। পার্টিতে প্রায় সব কাপল নিজেদের মতো নাচছে। অনেকের হাতে মদের গ্লাস। আর অর্থে অর্ণবের পাশে অর্ণবের এক হাত ধরে দাঁড়িয়ে আছে। অর্ণবের দিকে চেয়ে ইশারায় বলছে তার এখানে ভালো লাগছে না, বাড়ি চলে যাবে সে। অর্ণব হেসে অর্থিকে নিয়ে একটু সামনে এগিয়ে গেল। সেখানে এসে তার একটা টেবিলে বসে আছে, তার হাতেও অ্যালকোহল। অর্থিকে নিয়ে তার সামনে টেবিলে বসলো অর্ণব। এসে তাই একটু তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, এটা তোমার বউ? হ্যাঁ। কিন্তু এটাকে দেখে তো মনে হচ্ছে প্রাচীনকালের মেয়ে বিয়ে করেছো তুমি। ড্রেস আপ সেই প্রাচীনকালের ক্ষেতদের মতো। অর্থের খারাপ লাগলো ঈশিতার কথায়। ইচ্ছা করছে এখন ঈশিতাকে কিছু কথা শোনাতে, কিন্তু সে চাইলেও তা পারবে না। তাই চুপচাপ বসে আছে। ভেবেছে তার হয়ে উত্তরটা অর্ণবই দিয়ে দিবে এই বাজে মেঘে। কিন্তু অর্ণবের মাঝে এমন কোনো প্রতিক্রিয়া নেই। সে হেসে ঈশিতাকে বলল, ও এমনই পর্দা করে চলে। ঈশিতার টেবিলে দুই হাত রেখে অর্থের দিকে চেয়ে বলল, তা কেমন আছো হুজুরিনী? অর্থী চুপচাপ বসে আছে। এর মাঝে অর্ণব অর্থীর উদ্দেশ্যে বলল, কি হলো অর্থী, উত্তর দাও। এবার অর্থী মাথা তুলে অর্ণবের দিকে তাকায়। অর্ণব সব জানার পরেও মেয়েটার সাথে তাল মেলাচ্ছে। অর্ণব এবার হেসে বলল, ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কথা বলতে পারো না, তাই প্রশ্নের উত্তর দিতে পারছো না। সো স্যাড। অর্থী এবার ভালোই বুঝতে পারছে অর্ণব মেয়েটার সাথে মিলে তাকে অপমান করছে। যে যাই বলুক, অর্ণবের কাছে এসব শুনে খুব খারাপ লাগছে তার। অর্ণব আবারও বলতে লাগলো, বুঝে গেছো তো নিজের লেভেলটা? কী ভেবেছিলে আমি ভালোবাসা দেখিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি? হা হা, আমি তোমাকে এখানে এনেছি এই জন্য যে যেন তুমি নিজের অবস্থানের কথা জানতে পারো, নিজের যোগ্যতাটা কতটুকু তা বুঝতে পারো। এবার তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি আমার কাছে যে ভালোবাসা আশা করো সে ভালোবাসা পাওয়ার যোগ্যতাটা তোমার কতটুকু আছে। আসার পর থেকে এই পর্যন্ত আমার একটা ক্লায়েন্টের সাথেও
তো তুমি কথা বলতে পারো নি। এবার তো বুঝতে পারছো নিজের অবস্থানটা। ওতে কিছু বলতে পারছে না, চুপচাপ বসে অপমান সহ্য করছে সে। চোখ দুটি ভিজে উঠেছে তার। নিজের প্রিয় মানুষটার কাছে থেকে অপমান সহ্য করার ক্ষমতা নেই জন্মানো মানুষ খুব কমই আছে। ওখানে আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে উঠতি। এখানে মানুষজন তেমন একটা নেই, তাই রাস্তার একপাশে বসে হু হু করে কেঁদে ওঠে সে। ভেবেছিল তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু আজ বুঝতে পারছে চোখের জল কখনো শুকায় না, সময় হলে ঠিকই বেরিয়ে আসে। খুব কষ্ট হচ্ছে আজ তার। একটা মানুষ হাত দিয়ে আঘাত করলে তা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়, মুখ দিয়ে গালি দিলে সেটাও ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দুর্বলতা নিয়ে আঘাত করলে কষ্টটা খুব গভীরে গিয়ে লাগে। এর মাঝে অর্ণব এসে গাড়ির সামনে দাঁড়ায়। ওর থেকে এভাবে কাঁদতে দেখে ওর থেকে এক হাত ধরে গাড়িতে উঠায় সে। তারপর সোজাসুজি বলে দেয় সব কান্না এখানে শেষ করতে। তার বাসায় গেলে বাবার সামনে যেন ভেজা চোখ নিয়ে না যায়, কারণ বাবার মনে কষ্ট দিতে চায় না। বাবাকে খুব ভালোবাসে সে। বাড়িতে ঢুকে সবার সামনে মুখে হাসি রাখার চেষ্টা করলেও রুমে এসে সেই হাসি বিলীন হয়ে যায়। না চাইতেও বারবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এর মাঝে অর্ণব এসে বলে ন্যাকামির সাগর এখনো শুকায়নি দেখছি। ওর থেকে চুপ না থেকে তার ছোট্ট খাতাটা আর কলম নিয়ে অর্ণবের সামনে আসে। দেখুন, আপনি যেমন একটা মানুষ, তেমন আমিও একটা মানুষ। আমার দুর্বলতা নিয়ে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। আর সবচেয়ে বড় কথা হলো আমাকে আপনি নিজে পছন্দ করে বিয়ে করেছেন, এরপর নিজেই সব করেছেন। আমি চুপচাপ সব সহ্য করে যাচ্ছি আপনাকে সম্মান করি বলে। তাই বলে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন না। এটা ছিল অর্ণবের কাছে তার দ্বিতীয় লেখা। অর্ণব কাগজটা হাতে নিয়ে হাসলো, তারপর বলল বাপরে, সাহসও দেখছি দিন দিন বেড়েই চলেছে। তো কি করেছি আমি শুনি। অর্থি আবারও একটা লেখা অর্ণবের দিকে এগিয়ে দিল। ওই বাজে মেয়েটার সামনে আমায় এভাবে অপমান করেছেন কেন। অর্ণব কাগজটা হাতে নিয়ে অর্থির গালে একটা চড় বসিয়ে দেয়। তোমার সাহস কী করে হয় ঈশিতাকে বাজে মেয়ে বলার। তার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস কখনো মিলিয়ে দেখেছো। যোগ্যতা যতটুকু আছে তার মাঝেই থাকো, বেশি এগোতে যেও না, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ।